আজ গল্প পালঙ্কে শুনবেন তারানাথ তান্ত্রিক গল্প শ্বেতবগলা। লেখক তারাদাস বন্দ্যোপাধ্যায়। এই গল্পটি আমরা নিয়েছি তারানাথ তান্ত্রিক সমগ্র এই বইটি থেকে। তাহলে শুরু করা যাক। তারানাথ বলল, ক্ষমতার অপব্যবহার করতে নেই। শুধুমাত্র তন্ত্রমন্ত্রের মাধ্যমে পাওয়া ক্ষমতার কথা বলছি না, জীবনের সমস্ত ক্ষেত্রে সংযমের খুব প্রয়োজন, নইলে বিপদ ঘনিয়ে আসে। তোমরা তো কলেজে পড়া ছোকরা, ইতিহাসে পড়েছো নিশ্চয়ই ক্ষমতার অযথা ব্যবহার করতে গিয়ে বড় বড় রাজাদেরও কি অবস্থা হয়েছে। তারানাথের চাইতে বয়সে অনেক ছোট হলেও আমি বা কিশোরী আর ঠিক যাকে বলে ছোকরা সে দলে পড়ি না। তবুও তারানাথ আমাদের মাঝে মাঝে ছোকরা বলে সম্বোধন করে এবং আমরা মেনেও নিই। বললাম, তত্ত্ব কথা শুনতে ইচ্ছে করছে না, বরং ক্ষমতার অপব্যবহার নিয়ে কোনো জমাট গল্প বলেন তো শুনি। তারানাথ হেসে বলল, কারো সর্বনাশে কারো পৌষ মাস হয়, এই কথাটা একেবারে মিথ্যে নয়। একটা জমাট গল্প মানে কোনো একজনের বিপদের গল্প না তো। তোমাদের গল্পের যোগান দিতে হলে দেশে হাহাকার পড়ে যাবে। বললাম, অনেকদিন ভালো গল্প হয়নি, আজ কোনো ফাঁকি চলবে না, আজ গল্প বলতেই হবে। তারানাথ বলল, একটা ঘটনার কথা মনে পড়ছে, কিন্তু কারো কষ্ট নিয়ে বা দুঃখের ইতিহাস নিয়ে গল্প ফেঁদে বসতে আমার সংকোচ হয়। তবু বলছি এই কারণে, এর ভেতর দিয়ে একটা জনশিক্ষার কাজ হয়ে যাবে। বললাম, জীবন শিক্ষার ব্যাপারটা গল্পের মাঝে মোরালের মতো জুড়ে দেবেন এখন, আপাতত গল্পে আসুন। তারানাথ আমাদের দিকে ইঙ্গিতবহুল উৎসুক দৃষ্টিতে তাকাতেই পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে সামনে রাখলাম। তারানাথ পাসিং শো ধরিয়ে নিয়ে মৌজ করে কয়েকটা টান দিয়ে বলতে শুরু করলো, দেখো, আমি একজন সাধারণ মানুষ, যাকে সাধক বলে আমি তা নই, কারণ সত্যিকারের সাধনা করার সুযোগও আমি কোনোদিন পাইনি। পেলেও করতাম কিনা সন্দেহ। আসল ব্যাপারের চেয়ে এই পথে পথে বেরিয়ে বেড়ানো, নানা বিচিত্র চরিত্রের মানুষের সঙ্গে আলাপ হওয়া, জীবনের এই দিকটাই আমাকে বেশি মুগ্ধ করত। নইলে সত্যিকারের সাধনা করলে আমি অনেক দূর উঠতে পারতাম। তোমাদের এতদিন বলিনি, আমার একবার প্রকৃত তান্ত্রিক দীক্ষা হয়েছিল। গুরুর নাম বলবো না, তার বারণ আছে। এবং আমার দীক্ষাও হয়েছিল শুভ লগ্নে। তান্ত্রিক দীক্ষা অনেক বিচার করে লগ্ন দেখে দিতে হয়। শুক্লপক্ষে দীক্ষা হয় না, কৃষ্ণপক্ষের পঞ্চমী, সপ্তমী এসব তিথি খুব ভালো। অক্ষয় তৃতীয়া বা দশহরার দিন হতে পারে, কিন্তু তন্ত্র মতে এসবের চেয়েও প্রশস্ত দিনে আমার দীক্ষা হয়। বললাম, যেমন? আমার দীক্ষা হয়েছিল সূর্যগ্রহণের সময়। গুরু যজ্ঞ শেষ করে আমার কপালে তিলক এঁকে যখন গলায় পদ্মবীজের মালা পরিয়ে দিলেন, তখন আমার মাথায় ঠিক ওপরে সূর্যগ্রহণ লেগে রয়েছে। গুরু আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, তোর উন্নতি হবে। এমন লগ্ন সবাই পায় না। উন্নতি অবশ্য কিছু হয়নি, তবে কয়েকটা ক্ষমতা পেয়েছিলাম, সে তো তোমরা জানোই। গুরু এও বলে দিয়েছিলেন, বেটা, সাধনা করলে অসীম শক্তি পাবি, কিন্তু সেই শক্তি নিজের স্বার্থে অপরের ক্ষতি করবার জন্য লাগালে কাজে সর্বনাশ হবে। এই তন্ত্রের নিয়ম, সাবধানে থাকিস, পা যেন না ফসকায়। গুরুর কথা মতো চলতে পারিনি, অপরের ক্ষতি করিনি বটে, কিন্তু লোভে পড়ে আধ্যাত্মিক উন্নতির বদলে বৈষয়িক উন্নতি চেয়েছিলাম, ফলে শক্তি কমে গিয়েছে। নেহাত মধুসুন্দরী দেবী বলেছিলেন, কোনোদিন ভাত কাপড়ের জন্য ভাবতে হবে না, তাই চলে যায় একরকম করে। যাক সেসব কথা। একদিন বসে আছি এই বৈঠকখানা ঘরে, সময়টা সকাল। আগের দিন এক বেটা মারোয়ারিকে কোনো শেয়ার ধরে রাখতে লাভ হবে বলে বেশ কিছু নগদ লাভ করেছিলাম। পরতির মুখেও আমার কথায় ভরসা করে সে শেয়ার ধরে রেখে দেয়। পরের দিন মাঝরাতে বোম্বে থেকে ট্রাঙ্ক কল পায়, ওই শেয়ারের দর হঠাৎ বাড়তির দিকে। 7 দিনে কয়েক লাখ টাকা মুনাফা করে গত দিন সে এসে বেশ মোটা প্রণামী দিয়ে গিয়েছে। মনটা বেশ ফুর্তি ফুর্তি লাগছে। এমন সময় দরজার কাছে একজন লোক এসে দাঁড়ালো, পরনে ধুতি আর টুইলের শার্ট, পায়ে পাম্প শু। বয়সে আমারই মতো হবে। আমাকে দেখে লোকটা বলল,
আচ্ছা, এটা কি? বললাম, আজ আর হাত দেখা হবে না। তারানাথ কার নাম? লোকটা তারানাথ বাবু বা ঠাকুর মশাই বলল না দেখে তার অভদ্রতায় নিতান্ত চটে গিয়ে বললাম, আমারই নাম। কেন, কি চাই? লোকটা কাছে এসে একটু সামনে ঝুঁকে আমাকে ভালো করে দেখে বলল, হ্যাঁ, তাই বটে, তুই তো তারানাথ। আমাকে চিনতে পারছিস না? আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে সে বলল, অবশ্য তোরই বা দোষ কি? সে কি আজকের কথা? আচ্ছা, চিনতে পারলি না? আমি বীরজাভূষণ, বীরজাভূষণ তালুকদার। আরও কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকবার পর আমার মনে পড়ে গেল আমাদের স্কুল জীবনের সেই ভূষণ পেছনের বেঞ্চিতে বসতো আর অনর্গল পকেট থেকে ডাসা পেয়ারা বের করে চিবোতো। তার পুরো নাম বিরজা ভূষণই ছিল বটে। আমি তক্তাপোষ থেকে উঠে তার হাত ধরে বললাম, মাফ কর ভাই, সত্যিই প্রথমটা চিনতে পারিনি। কবেকার কথা সব, চেহারা একেবারে বদলে গিয়েছে। তারপর কি খবর বল, বোস। বিরজা চৌকিতে বসে বলল, খবর ভালোই, রাজা গজা কিছু হয়নি, কিন্তু বেশ কেটে যাচ্ছে, বুঝলি? তুই কেমন আছিস বল? সংক্ষেপে বললাম, ভালোই, আমারও কেটে যাচ্ছে। শুনলাম তুই নাকি নামকরা জ্যোতিষী হয়েছিস। লোকের মুখের দিকে তাকিয়ে নাকি ভাগ্য বলে দিস। কলকাতায় এসে ভাবলাম তোর সঙ্গে দেখা না করে যাব না, তাই চলে এলাম আর কি। বেশ করেছিস, থাক না আমার কাছে কদিন। বিরজা মাথা নেড়ে বলল, থাকা হবে না, বুঝলি? আজ রাত্রিটা হয়তো থাকবো, কিন্তু কাল সকালেই আমাকে রওনা দিতে হবে। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে দুই বন্ধু বাইরের ঘরের চৌকিতে এসে বসলাম। ঘুম আর হলো না, গল্প করতেই রাত ফুরিয়ে গেল। বিরজা ভূষণ কলকাতায় এসেছিল একটা মামলার তদারক করতে। ওদের সমস্ত সম্পত্তি বাবা মারা যাওয়ার পর দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। এক ভাগ পেয়েছে বিরজা, অন্য ভাগ পেয়েছে তার আপন দাদা অম্বিকা ভূষণ। দাদাকে পৈতৃক বাড়ি ছেড়ে দিয়ে নিজে একটু দূরে বাড়ি তৈরি করে নিয়েছে। কিন্তু সম্প্রতি ভাগাভাগির কারণে কি একটা ত্রুটি বের করে অম্বিকা ভূষণ ভাইয়ের বিরুদ্ধে মামলা শুরু করেছে। যে সম্পত্তি নিয়ে মামলা তার মূল্য 20,000 টাকারও বেশি। কাজেই মামলা এসেছে হাইকোর্টে। এ নিয়ে অনেক দুঃখ করলো বিরজা। দেখলাম ওর সেই পুরনো দিনের ভালো মানুষই এখনো যায়নি। যে দাদা তার বিরুদ্ধে মামলা করেছে তার জন্যই সে দুঃখ করছে। পরের দিন যাবার সময় বিরজা বলল, একবার আমাদের গায়ে চল না, বেরিয়ে আসতে পারবি। দেশের দিকেও তো যাস না, অনেক দিন হলো। যাবি নাকি? কথাটা ঠিক। গ্রামে আমাদের বাড়িও প্রায় ধূলিসাৎ হয়ে পড়েছে। থাকার বা দেখাশুনো করবার কেউ নেই। কাজেই কিসের টানে আর সেখানে যাব। অবশ্য বিরজার বাড়ি আমাদের গ্রামে নয়, মধ্যে আর একটা গ্রাম পেরিয়ে প্রায় 3 মাইল দূরে চড়ুইটিপ গ্রামের এক গ্রাম থেকে সে পড়তে আসতো। স্কুলে পড়ার সময় মাত্র একবারই তার গ্রামে গিয়েছিলাম, এখন আর ভালো মনে পড়ে না। বললাম, আচ্ছা যাব, দেখি একটু সময় করে উঠতে পারলেই। বিরজা বলল, দেখ, ওইসব ছেদ কথায় আমাকে বোলাতে পারবি না। সময় করে উঠতে পারলে মানে কি? তুই কি কারো চাকরি করিস? ওইসব বললে চলে না। সামনের মাসে প্রথম দিকে আমায় আবার কলকাতায় আসতে হবে, মামলার তারিখ পড়েছে। যেদিন তোর এখানে এসে উঠবো। আর তুই তোর জিনিসপত্র আগে থেকে গুছিয়ে রাখিস, ফেরবার সময় তোকে সঙ্গে করে নিয়েই যাব, বুঝলি? বললাম, বেশ, তাই হবে। পরের মাসে বিরজার সঙ্গে আমাদের গ্রামের স্টেশনে গিয়ে নামলাম কত বছর পরে। সেই হারানো শৈশবের সোনালি দিনগুলো স্বপ্নের মতো মনে আসে। হায়, যা যায় তা একেবারেই যায়। স্টেশন থেকে আমাদের গ্রাম 7 মাইল, আর বিরজার গ্রাম প্রায় মাইল 10। স্টেশনে নেমে দেখি আমাদের জন্য গরুর গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। বিরজা ব্যবস্থা করে রেখেছিল আগে থেকে। গরুর গাড়ি চেপে অনেক বছর পরে আবার কাঁচা রাস্তা দিয়ে দুলতে দুলতে যাওয়া এত ভালো লাগছিল যে বিচার করে দেখে বুঝতে পারলাম শহরে বাস করলেও শহরকে আমি আদৌ ভালোবাসি না।
গ্রাম আমার রক্তে মিশে রয়েছে। চড়ুইটিপ গ্রামটা দেখতে বেশ ভালো। গ্রামের প্রান্ত দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট একটি নদী। নদীর পাড়ে ঝোপঝাড়। সমস্ত গ্রামে কোথাও খুব ঘন জঙ্গল না থাকলেও ছাড়া ছাড়া গাছপালা প্রচুর। 3-4টে পাকা বাড়ি চোখে পড়ল। এছাড়া সবই হয় চালাঘর, নয়তো কোরগেট টিনের ছাওয়ালা বাড়ি। বিরোজা আর দাদার বাড়ি পাশাপাশি, মধ্যে এক টুকরো জমি। পাশাপাশি কিন্তু মুখ দেখা দেখি নেই। যে বাড়িতে বিরোজা আমাকে এনে তুললো সে বাড়ি সে নতুন করেছে। ছোটবেলায় আমি এসেছিলাম পাশের ওই পুরনো বাড়িতে, যেখানে এখন অম্বিকা ভূষণ থাকেন। শৈশবের স্মৃতিমণ্ডিত কোনো জায়গায় অনেক দিন পরে গেলে যে আনন্দ অনুভব করা উচিত, সেই সব আনন্দ খুব একটা হলো না। কারণ গ্রামে ঢুকতেই আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। তোমরা তো জানো, দেবী আমাকে কিছু অতি মানবিক ক্ষমতা দান করেছেন। গ্রামে ঢুকেই আমার মনে হলো এখানে একটা অমঙ্গলজনক কিছু ঘটেছে। সেটা কি তা তখনই বুঝতে পারলাম না বটে, কিন্তু মনের ভেতর কেমন অস্বস্তি পাক খেতে লাগলো। বিরজা জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমার মুখ করে রইলি কেন? বললাম, কিছু না, এমনি। বিরজার বউটা ভারী ভালো, বেশ সান্ধবী মেয়ে। আমাকে আগে কখনো দেখেনি বটে, কিন্তু হাব ভাব দেখে বুঝতে পারলো আমি তার স্বামীর বড় বন্ধু। চড়ুইটিপ গ্রায়ে এখনও শহরে চলাচলের ঢেউ দোলা দেয়নি। সেকালের মতো একটা জল ভর্তি গরুর ওপরে পাট করা গামছা এনে রেখে গেল বিরজার বউ। হাত মুখ ধুয়ে দুই বন্ধু বাইরের ঘরে তক্তাপোষে বসে গল্প করতে লাগলাম। সবই আমাদের সেই রঙিন হারিয়ে যাওয়া ছোটবেলার গল্প। গল্প করছি, কিন্তু পোকায় খাওয়া দাঁতের ব্যথা যেমন সর্বদা সব কাজের মধ্যে জানান দেয়, তেমনি মনের ভেতরটা অস্বস্তিটাকে কিছুতেই মুছে ফেলতে পারলাম না। বহুদিনের অভিজ্ঞতা থেকে জানি আমার এই অনুভূতি সচরাচর ভিত্তিহীন হয় না। এই গ্রামে কোথাও একটা খারাপ কিছু ঘটেছে। কি সেটা? আমি অন্য মানুষকে হয়ে যাচ্ছি দেখে বিরজা ভাবলো আমি বোধহয় ক্লান্ত। সে গল্পে ক্ষান্ত দিয়ে উঠে খাওয়ার কত দূর দেখতে গেল। পরের দিন খুব ভোরে উঠে আমি আর বিরজা নদীর ধারে বেড়াতে গেলাম। ছোট্ট গ্রাম্য নদী, কিন্তু কচুরিপানায় তার স্রোত বন্ধ হয়ে যায়নি। বেশ কাকচক্ষু জল ধীর গতিতে বয়ে চলেছে। সকালে স্নিগ্ধ হাওয়ায় শরীর জুড়িয়ে যায়। একটু পরিষ্কার জায়গা দেখে আমরা দুজনে বসলাম। আমার বাঁ পাশে একটা বড় বাবলা গাছ, তার ডালপালা অনেকখানি জলের দিকে ঝুঁকে পড়েছে। গুড়ি থেকে কিছু ওপরে এক জায়গায় 3টে মোটা ডাল 3 দিকে বেরিয়েছে। সেখানে একটা কাকের বাসা। কাকের বাচ্চা হয়েছে বোধহয়। মা কাক বসে বাচ্চা পাহারা দিচ্ছে, আর বাবা কাক একটু বাদে বাদেই মুখে করে কি এনে বাচ্চাদের খাইয়ে যাচ্ছে। ওপারে চাষিরা জমিতে লাঙ্গল দেওয়ার উদ্যোগ করছে। গ্রামে এত সকালেই দিন শুরু হয়ে যায়। শহরের অর্ধেক লোক বোধহয় এখনও বিছানা ছেড়ে ওঠেনি। খোলা জায়গা, বেলা বেশি না হলেও রোদ্দুর ওঠার পর আর বসা গেল না। বিরজা বলল, চল উঠি, মমতা খাবার করে রেখেছে এতক্ষণ। ফেরবার আগে পরে অম্বিকা ভূষণের বাড়ি। দেখলাম একজন প্রৌঢ় মানুষ, পরনে খাটো ধুতি, বেশ হৃষ্টপুষ্ট চেহারা, গলায় এক ছড়া মোটা রুদ্রাক্ষের মালা। বসে বসে তামাক খাচ্ছে। সেদিকে না তাকিয়ে বিরজা চুপি চুপি বলল, ওই আমার দাদা। অম্বিকা ভূষণ আমাদের দিকে তাকিয়েও তাকালেন না। আমরা বাড়ির সামনে দিয়ে পার হয়ে যাওয়ার আগেই ভেতর বাড়ি থেকে একজন লাল কাপড় পরা সন্ন্যাসী গোছর চেহারার লোক বেরিয়ে এসে অম্বিকা ভূষণের পাশে বসে একবার আমাদের দিকে তাকালো। বিশ্রী দৃষ্টি লোকটার। মাথায় সামান্য জটাও আছে। নিম্ন শ্রেণীর তন্ত্র সাধকের মতো চেহারা। জায়গাটা পার হয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, ওই লোকটা কে রে? বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো, তোর দাদার গুরু নাকি? পেছন ফিরে একবার দেখে বিরজা বলল, না, দাদা মন্ত্র দেয়নি, তবে সাধু সন্ন্যাসী করার খুব ঝোঁক।
মাঝে মাঝে অমনি দু চারটেকে এনে বসে, এ ব্যাটা দেখছি আজ কয়েকদিন যাবত কিছুদিন চুষে চলে যাবে আর কি। দুপুরে দুজনে বৈঠকখানায় বসে কথাবার্তা বলছিলাম। বহুদিন পরে শহর থেকে বাইরে বেরিয়ে যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। কোলাহল নেই, লোকজনের ঝামেলা নেই। রোজ সকালে বাজার থেকে শুঁটকো তরকারি আর আতপচা মাছ কিনে আনবার তাড়া নেই। এখানে সকাল বিকেল শুধু খাচ্ছি আর বৈঠকখানায় বসেই তামাক খেয়ে আড্ডা দিচ্ছি। পরিবেশও বেশ শান্ত। বেড়াতে বেরুলে মেঠো পথ, বাঁশঝাড়ের নুইয়ে পড়া ডগার ওপরে বসে পাখির গান। মনে হয় এসব ছেড়ে এতদিন ছিলাম কি করে। কথায় কথায় হঠাৎ বিরজা বলল, তা না, তুই তো আজকাল শহরে থাকিস, আমার জন্য কিছু একটা ব্যবস্থা করা যায় না? বুঝতে না পেরে বললাম, কিসের ব্যবস্থা? ওসব দিকে আমার একটা চাকরি হয় না? হেসে বললাম, তুই চাকরি করবি কি রে? তোর বংশে কেউ কোনোদিন পরের কাজ করেনি, আর তাছাড়া সেরকম কারো সঙ্গে আমার পরিচয় নেই। বিষণ্ণ মুখে বিরজা বলল, মনে হচ্ছে দাদার সঙ্গে এ মামলায় আমি পেরে উঠব না। যদি না জিতি তাহলে সর্বশান্ত হয়ে যাব। তখন তো চাকরি ছাড়া আর কোনো উপায় থাকবে না রে ভাই। এ কথার আর কি উত্তর দেব? চুপ করে বসে রইলাম। রাত্রির বেলা গরমে ঘুম আসছিল না। এই দুদিন বিরজার বাড়িতে থাকাকালীন মনের এই অস্বস্তির ভাবটা কিন্তু দূর হয়নি। রাত্রিরে শুয়ে এ ব্যাপারে ভাববার চেষ্টা করলাম, কিন্তু কোনো সুরাহা করতে পারলাম না। সকালে বিরজা আর আমি নদীর ধারে বেড়াতে যাওয়া একটা অভ্যেস করে ফেলেছিলাম। আজ শেওড়ার ডাল ভেঙে দাঁতন করতে করতে আমরা ভোরবেলা রওনা দিলাম নদীর দিকে। একেবারে স্নান করে তবে ফিরব। সারা রাত গুমোট গরমের পরে সকালে স্নিগ্ধ নদী জলে অবগাহন করে যে সে কি তৃপ্তি, তোমরা শহরের মানুষেরা কি বুঝবে। জলে নেবে ডুব দিয়ে পরে মাথা তুলে দেখলাম, যেখানে দাঁড়িয়ে ডুব দিয়েছিলাম সেখান থেকে বেশ কিছুটা সরে এসেছি। বিরজা হেসে বলল, বুঝলি, আমাদের ছোট নদী হলেও বেশ স্রোতের টান আছে, কি বল? আমি অবাক হয়ে বললাম, কিন্তু পরশু সকালে তো টান ছিল না, হঠাৎ বাড়লো কেন? ও হয়, এমনিতে জোয়ার ভাটা বিশেষ খেলে না, কিন্তু অমাবস্যা পূর্ণিমার সময় স্রোত বেড়ে যায়। অমাবস্যা কবে? ঠিক জানি না, দু চারেক দিন বাকি আছে বোধহয়। স্নান সেরে পাড়ে দাঁড়িয়ে গা মুছতে মুছতে নদীর ধারের ঝুঁকে পড়া বাবলা গাছটার দিকে চোখ পড়ল। প্রথমটা খেয়াল করতে পারিনি, পরে হঠাৎ মনে হলো গাছটায় কি যেন একটা নেই। একটা জায়গা যেন কেমন ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে। কি নেই ওখানে? পরক্ষণেই বুঝতে পারলাম, সেই কাকের বাসাটা। বিরজা বলল, কি হয়েছে রে তোর? কি দেখছিস ওদিকে? আঙ্গুল দিয়ে গাছটার দিকে দেখিয়ে বললাম, দেখ, ওই কাকের বাসাটা আর নেই। কাকের বাসা? হ্যাঁ, কালকেও এখানে ওই ডালের টেকোনায় একটা কাকের বাসা দেখে গিয়েছি। আজ আর দেখছি না। কি হলো? কাল তো ঝড় টর হয়নি যে পড়ে যাবে। বিরজা শুকনো কাপড় পরতে পরতে বলল, যা, ঝড়ে কখনো কাকের বাসা পড়ে? ওরা দারুণ শক্ত করে বাসা বাঁধে, অবশ্য বড় ঝটকা হলে পড়ে যেতে পারে। বললাম, কিন্তু সেরকম তো কিছু হয়নি। ছাড় দেখি, একটা কাকের বাসা নিয়ে মাথা ঘামাবার কি আছে? হায়, কি ঘটতে চলেছে জানলে কি বিরজা এত শান্তভাবে কথাগুলো বলতে পারতো? এই ঘটনার পরেও কিন্তু আমি কিছু আন্দাজ করতে পারিনি, পারা সম্ভবও ছিল না। কিন্তু কখনো কখনো জীবনে আশ্চর্য অঘটনের ভিড় লেগে যায়। সকালে যার কথা খুব ভেবেছি, বিকেলে 10 বছর পরে হয়তো সে বন্ধু এসে হাজির হলো। কিংবা হয়তো সকালে একটা তালা আর বিকেলে সেই তালাটারই চাবি রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়। এর পরের দিনই এই ধরনের একটা ব্যাপার ঘটায়। আমি মনে মনে 2 আর 2 যোগ করে নিলাম।
চড়ুইটিপ থেকে মাইল আষ্টেক পশ্চিমে বসন্তপুর বলে একটা গ্রাম আছে। সে গ্রামের কল্যাণেশ্বর শিব খুব জাগ্রত। প্রতি বছর চড়কের সময় বড় মেলা বসে। মন্দিরও নাকি বহুদিনের পুরনো। গায়ে পোড়ামাটির কাজ রয়েছে শুনে বিরজাকে বলেছিলাম একবার দেখতে যাওয়ার কথা। বিরজা গ্রামের আবিদ শেখকে বলে রেখেছিল পরের দিন সকালে তার ঘোড়ার গাড়ি নিয়ে আসতে। সমস্ত গ্রামই আবেদের একমাত্র গরুর গাড়ি। মাঝে মাঝে স্টেশনে ভাড়া দেয় বটে। অবসর সময় পড়ে পড়ে ঘুমোয়। সকালে তৈরি হয়ে বসে আছি, কিন্তু বেলা ক্রমে বেড়ে চলে। আবিদ শেখ আর গাড়ি নিয়ে আসে না। বিরজা বিরক্ত হয়ে বলল, তোর যত সব কুড়ে লোক নিয়ে কারবার, এত বেলা হয়ে গেল, আজ আর যাওয়া হবে না। গেলে ফিরতে বিকেল হয়ে যাবে। নে, জামা কাপড় খুলে ভালো করে বস। এসব বলকাওয়া হচ্ছে এমন সময় প্লান মুখে আবিদ শেখ এসে উপস্থিত। বিরজা চোটে বলল, এই কেমন তোমার কাণ্ড জ্ঞান আবিদ? সে কখন থেকে বসে আছি, আজ আর যাওয়াই হলো না। কি হয়েছিল তোমার? গাড়ি কই? আবিদ শেখ বিষণ্ণ মুখে বলল, আর বললেন না কর্তা, সকালে উঠে ঘোড়া ছুটে গাড়ি নিয়ে আসছিলাম, কিন্তু ঘোড়া কিছুতেই গাড়ি টানবে না। এত গুটি করলাম, তবুও ঘোড়া ঠায় দাঁড়িয়ে। অনেক দিনে পোষা জন্তু জানোয়ার কর্তা, কথা বললে শুনে। পরে মনে হলো ওর ঘাড়ে ব্যথা হয়েছে, কোনো কারণে গাড়ি টানতে গেলে ব্যথা লাগছে। নেমে এসে দেখি ঠিক তাই, ঘাড়ের কাছে একটা বেশ বড় কাঁটার দাগ। ও ঘোড়া নিয়ে তো আজ আর বেরোনো যাবে না কর্তা। জোর করে চলাতে গেলে মাঝপথে খেপে গিয়ে গাড়ি উল্টে দিতে পারে। বিরজা বলল, ঘোড়া জখম হলো কি করে? জোয়ালে পেরেক টেরেক কিছু বেরিয়ে আছে নাকি? আগে না, সে আমি দেখেছি। তাহলে মাথা চুলকে আবিদ শেখ বলল, আমিও তো ভাবছি কিসে যে ঘা খেলো জানোয়ারটা। যাকে যাও তুমি। তোমার ঘোড়া ভালো হয়ে ওঠা অবধি যদি আমার বন্ধু থাকে, তাহলে একদিন মন্দির দেখাতে যাওয়া যাবে। আবিদ শেখ চলে যেতে বিরজা আমার দিকে তাকিয়ে বলল, লোকটা মিথ্যে কথা বলছে কিনা ঠিক বুঝতে পারলাম না। আবিদ এমনিতে ভালো, কিন্তু বড্ড কুড়ে। হয়তো আজ আর মেহনত করতে ইচ্ছে নেই। ঘোড়া ফের রাস্তা বলে তুলে দিয়ে সারাদিন পরে ঘুমোবে। আমি তখন দুয়ে দুয়ে যোগ দিচ্ছি। বললাম, না হে, লোকটা বোধহয় মিথ্যে কথা বলছে না। বিরজা একটু অবাক হয়ে বলল, তার মানে তুইও ভালো মানুষের মতো মুখ দেখে গলে গিয়েছিস নাকি? আবিদ কিন্তু ভয়ানক মিথ্যেবাদী। তা হতে পারে, তবে এবার বোধহয় সত্যি কথাই বলছে। কি বলতে গিয়ে বিরজা থেমে গেল, একটু ইতস্তত করে বলল, হবে বা, তোর তো আবার কি সব ক্ষমতা আছে লোকের মুখ দেখে মনের কথা বলে দেবার? আমি এ নিয়ে আর কথা বাড়ালাম না। বিরজাও চুপ করে গেল। সকালে বসন্তপুর যাবার জন্য তৈরি হয়ে বসেছিলাম। কাজেই নদীর ধারে দৈনন্দিন ভ্রমণ আজ আর করা হয়ে ওঠেনি। দুপুরে খাওয়ার পর নিটল এক দিবানিদ্রা দিয়ে উঠে দেখলাম বেলা বেশ গড়িয়ে গিয়েছে। এখনই বেরিয়ে পড়লে কিছুক্ষণ নদীর ধারে বসা যায়। মুখে চোখে জল দিয়ে রওনা হলাম। গ্রামের দিকে দিন শেষের একটা সুন্দর রূপ আছে, যা শহরে তোমরা টের পাও না। আস্তে আস্তে আমার চোখের সামনে নদীর ওপারের চষা ক্ষেত আবছা অন্ধকারে ম্লান হয়ে এলো। পাখিরা মাথার ওপর দিয়ে ফিরে যাচ্ছে বাসায়। সারাদিনের গরমের পর নদীর বুক থেকে জোলো হাওয়া ভেসে আসছে। বাংলার বাতাসে বৈরাগ্য আছে, বুঝলে? কিছুক্ষণ চুপ করে খোলা হাওয়ায় বসে থাকলে মনে হতে শুরু করে, কে কার কি হবে অনার্থক উন্নতির চেষ্টা করে।
অন্ধকার বেশ চেপে আসছে দেখে বাড়ি ফেরবার জন্য উঠে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে নজর পড়ল ওপাশের সেই বাবলা গাছটার দিকে। গাছের নিচে একটু ঝোপ মতো, তার মধ্যে কি যেন নড়ছে। প্রথমে বেশ ভয় পেয়েছিলাম। এদিককার গ্রামের সন্ধ্যের দিকে এখনো বুনো শুয়োর বেরোয়। শখ করে হাওয়া খেতে এসে শেষে বুনো শুয়োরের হাতে পড়লাম নাকি? শুয়োর বড় পাজি জানোয়ার, অকারণেই তেড়ে এসে দাঁত দিয়ে পেট চিরে দেয়। না, শুয়োর নয়। আমার পায়ের আওয়াজ পেতেই বোধ হয় ঝোপের মধ্যে একজন উঠে দাঁড়ালো। অম্বিকা ভূষণের বাড়িতে দেখা সেই তান্ত্রিক সন্ন্যাসী, তার হাতে কতগুলো শেকড় বাকড়। লোকটা তীব্র জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আলো, হাসি, গান ফুরিয়ে গিয়েছে, যেন কাল সকালে আর সূর্য উঠবে না এবং 5 মিনিটের মধ্যে আমি মারা যাব। তোমরা হলে সেই চাউনিতেই তোমাদের হাত পা ঠান্ডা হয়ে আসতো, কিন্তু আমি তারানাথ। আমার জীবন কেটেছে ভয়ানক সব সাধকদের সঙ্গে মেলামেশা করে। তারা সত্যিকারের সাধক। আর এ লোকটাকে দেখেই বুঝতে পারলাম এর কিছু ক্ষমতা আছে বটে, কিন্তু সে নিম্ন শ্রেণীর ক্ষতি করার ক্ষমতা, সেটা বুঝেই মনে জোর পেলাম। লোকটা আমার দিকে তাকিয়ে আছে। আমি তার চোখে চোখ রেখে বললাম, কি শ্বেত সর্ষে জোগাড় হলো? মুহূর্তের মধ্যে মুখে বিস্ময়, ক্রোধ ইত্যাদি কয়েকটা অভিব্যক্তি খেলে গেল। আমার দিকে এক পা এগিয়ে অদ্ভুত কর্কশ গলায় বলল, তুমি জানলে কি করে? আবার বললাম, কাকের বাসা তো অনেক আগেই সংগ্রহ হয়েছে। নিম পাতা কি কালকে পাড়া হবে না পরশু? পরশুই তো অমাবস্যা, তাই না? সে কিছুক্ষণ আমার দিকে স্থির চোখে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে প্রত্যেকটি কথা গরম লোহার মতো বিধিয়ে দিয়ে বলল, তুমি জেনেছো তাহলে? তাই তোমাকে দেখে সেদিন আমি বোকা। আমার আগে থেকে বোঝা উচিত ছিল। তারপরেই তার চোখ আবার দপ করে জ্বলে উঠল। মাথাটা সামনে ঝুঁকিয়ে সে বলল, বিশেষ কিছু লাভ হবে না। এক সাধকের অবিচার প্রক্রিয়ায় বাধা দেওয়া নিয়ম বিরুদ্ধ, জানো তো? দিয়েও সুবিধে করতে পারবে না। আমার যা করার তা আমি করবই। বাধা দিলেও লাভ হবে না। আমার ক্রিয়ার ফল হবে। বললাম, দেখা যাক। সে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থেকে বেশ, দেখো তাহলে, বলে পেছন ফিরে হাঁটতে শুরু করলো। খুব মন খারাপ করে বিরজার কাছে ফিরলাম। আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি, এইসব সাধকদের ভালো করার ক্ষমতা না থাকুক, ক্ষতি করবার শক্তি খুবই থাকে। কিশোরী হঠাৎ জিজ্ঞাসা করলো, কিন্তু আমার তো যে অন্ধকার রয়ে গেল, আপনি কিভাবে দুয়ে দুয়ে 4 করলেন বললেন না তো? তারানাথ হেসে বলল, তাও বটে। গল্প বলতে বলতে ভুলে গিয়েছিলাম যে তোমরা এসব ব্যাপার কিছুই জানো না। আচ্ছা বলি, শোনো। প্রথমে নদীর ধারে বাবলা গাছ থেকে কাকের বাসাটা অদৃশ্য হয়ে যাওয়াতে আমার মনের ভেতরে টনক নড়ে ওঠে। তোমাদের এই জিনিসটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। বহু অভিজ্ঞতায় শ্মশানে মশানে ঘুরে একটু একটু একটা দাঁড়িয়ে গিয়েছে। কখনো মুন্ডমালা তন্ত্র বা কখনো হংস পরমেশ্বর নামে কোন বইয়ের নাম শুনেছ? আমি আর কিশোরী আমরা দুজনেই বললাম না। তারানাথ বলল, সেই বইয়ে শ্বেত বগলা নামে এক দেবীর উল্লেখ রয়েছে। তার পুজো করে তারপর উচাটন ক্রিয়া করতে হয়। কারোর ক্ষতি করবার জন্য যে তান্ত্রিক ক্রিয়া, তার নাম উচাটন। অমাবস্যার দিন ছাড়া শ্বেত বগলার পুজো হয় না। গোড়া আর মোষের রক্ত মিশিয়ে কালি তৈরি করতে হয়। তারপর কাকের পালকের কলম দিয়ে যার সর্বনাশ করতে চাও তার নাম একটা নিম পাতার ওপর সেই রক্ত দিয়ে লিখতে হবে।
লেখার সময় একটা মন্ত্র উচ্চারণ করতে হয়, সেটা আমি তোমাদেরকে বলবো না। এরপর ষোড়শ পূজারে পুজো করে হোম করতে হবে। যজ্ঞের সমিধ হচ্ছে সাধারণত বেল কাঠ বা যজ্ঞ ডুমুরের কাঠ, কিন্তু এই যজ্ঞ করতে হয় কাকের বাসার সরু সরু কাঠি দিয়ে। প্রত্যেকটি কাঠি যজ্ঞের আগুনে দেওয়ার আগে শ্বেত সর্ষের তেলে ভিজিয়ে নিতে হয়। পূর্ণাহুতি দেওয়ার সময় শত্রুর নাম লেখা নিম পাতাটি যজ্ঞের আগুনে দিলেই কাজ শেষ। এবার আগুন নিভে গেলে যজ্ঞ কুণ্ড থেকে কিছুটা ভস্ম তুলে শত্রুর বাড়িতে নিক্ষেপ করলে কয়েকদিনের মধ্যেই তার ভয়ঙ্কর সর্বনাশ এসে উপস্থিত হবে। বললাম কি ভয়ানক। ভয়ানক বটে, সেই জন্যই বিরজার জন্য চিন্তিত হয়ে পড়েছিলাম। রাত্রিরে বাইরের ঘরে বসে বসে গল্প করতে করতে বিরজা বলল, তোকে এরকম দেখাচ্ছে কেন রে? শরীর খারাপ নাকি? না শোন ভূষণ, কাল একটা পুজো করব ভাবছি। ফর্দ করে দেব, কতগুলো জিনিস আনিয়ে দিস তো। রাত্রিরে পুজো হবে। পুজো? কিসের পুজো? এমনি তোর সময়টা ভালো যাচ্ছে না, ভাবছি একটা সস্তায়ন গোছের কিছু করে দেব। বিরজা বোকা নয়, সে উঠে এসে আমার হাত দুটো ধরে বলল, কি ব্যাপার বল দেখি আমায়। ভোলাবার চেষ্টা করিস নে। যদি কিছু বুঝে থাকিস আমায় বল। আমার কি কোনো বিপদ আসছে? ভেবে দেখলাম বিরজার কাছে আসল ঘটনা লুকিয়ে কোনো লাভ নেই, বরং তৈরি থাকলে ও যাই আসুক না কেন ও তার সঙ্গে যুদ্ধ করতে পারবে। আমি বিরজাকে সব খুলে বললাম। বিরজা শুনে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। তারপর নিজের বিপদ সম্বন্ধে কোনো কথা না বলে একটা নিঃশ্বাস ফেলে বলল, আবিদ শেখ তাহলে সত্যি কথাই বলছিল। আমি তাহলে এখন কি করব? বললাম তো জোগাড় যন্ত্র করে দে, কাল সকালেই সস্তায়ন করে দিই। তাতে আমার বিপদ কেটে যাবে? ওদের ফল ফলবে না? বিরজার কথার কোনো উত্তর না দিতে পেরে চুপ করে রইলাম। কি রে, উত্তর দিচ্ছিস না কেন রে? তোকে মিথ্যে কথা বলতে চাই না ভাই বিরাজ। এসব তান্ত্রিকে মানুষের ভালো করার ক্ষমতা না থাকলেও খারাপ করবার শক্তি খুবই থাকে। আমার পুজোর ফল না ফললেও তোর দাদার ক্রিয়াকণ্ডের ফল ফলবে বলেই মনে হয়। তাহলে তুই তো অনেক সাধু সঙ্গ করেছিস, এই পুজো কাটান দেবার মন্ত্র জানিস না? মিথ্যে সান্ত্বনা দিয়ে লাভ নেই। তা বললাম, না ভাই বিরজা, আমি এই পথের ভালো দিকটারই সন্ধান করেছি চিরকাল। অপরের ক্ষতি কি করে করতে হয় তা শিখিনি। অনেককে অনেক ভয়ানক কাণ্ড করতে দেখেছি ঠিকই, কিন্তু তা শিখতে ইচ্ছে করেনি। আমি তাহলে এখন কি করব? ঈশ্বরকে ডাক, তিনি সর্বমঙ্গলময়। তিনি ইচ্ছে করলে সব বিপদ কাটিয়ে দিতে পারেন। বিরজা বলল, অনেকেই তো ভগবানের কাছে অনেক কিছু প্রার্থনা করে, তাদের সবার কথা ঈশ্বর শোনেন? ভগবানকে ডেকে লাভ কি? বিরজার চরিত্রের এই দিকটা চোখে পড়ায় আমার ভালো লাগলো। সে গ্রামের লোক বটে, অধিভৌতিক অধিদৈবিক ক্রিয়াকণ্ডে বিশ্বাসও রাখে, কিন্তু নিজের বিপদ ঘটতে চলেছে জেনেও সে গেঁয়ো লোকের মতো অধীর হয়ে পড়ল না। খানিকক্ষণ চুপ করে থেকে সে উঠে বাড়ির ভেতরে গেল। বস একটু, এখনই আসছি। 10-12 মিনিট পরে বিরজা হাতে করে একটা লাল কাপড়ের পোটলা ঘরে নিয়ে ঢুকে তক্তাপোষের ওপর বসলো। বললাম, কি ব্যাপার? ও পোটলায় কি? এদিকে আয়, তোকে একটা জিনিস দেখাই। কি জিনিস? বিরজা পোটলার গিট খুলে একরাশ কাগজ বের করলো। বলল, এগুলো আমার জমি জমা আর সম্পত্তির দলিল। আমার কোথায় কি আছে তোকে বুঝিয়ে দিয়ে চাই। যদি আমার কিছু হয় তাহলে তুই আমার বউ ছেলেপুলিকে দেখিস ভাই। আর আমি কাউকে বিশ্বাস করে উঠতে পারবো না। উঠে গিয়ে ওর হাত ধরলাম। দাঁড়া, পাগলামি করিস না, একটা কাজ করা যাক বরং। বিরজা আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি?
তুই কোনো তীর্থে চলে যা সপরিবারে। তাতে কি হবে? তীর্থে গেলে কোনো অমঙ্গল হয় না, কারো কোনো অভিশাপ ফলে না। ঠিক বলছিস ভাই। একটু ইতস্তত করে বললাম, অন্তত কম ফল হয়, ঈশ্বরের স্থান তো। বিরজা কয়েক মুহূর্ত চুপ করে ভেবে বলল, বেশ, তাহলে তুইও চল আমার সঙ্গে। অবাক হয়ে বললাম, আমি কি করে এখন? বিরজা দৃঢ় গলায় বলল, ওসব চলবে না। তোর কথায় আমি এ বিপদ মাথায় করে বাড়ির সবাইকে নিয়ে তীর্থ করতে যাব। যদি তাতে কোনো ফল না হয় আর আমি বিদেশেই মারা যাই, তাহলে বউ ছেলে পেলে কি হবে? ওরা পথ ঠিক করে বাড়িতেও ফিরতে পারবে না। তুই বুদ্ধি যখন দিয়েছিস তখন তোকে সঙ্গে যেতে হবে। বিরজার দিকে তাকিয়ে মায়া হলো। বেচারা ভয় পেয়েছে খুব, কিন্তু চরিত্রের দৃঢ়তা দিয়ে সেই ভয়কে মুখে ফুটে উঠতে দেয়নি। এখন ওকে একলা ছেড়ে দেওয়া উচিত নয়। বললাম, আচ্ছা যাবো তোর সঙ্গে। কবে রওনা দিতে চাস? কাল সকালে। সে কি, হঠাৎ কোথাও কিছু নেই, এক রাত্রিরে সব গোছগাছ করবি কি করে? সে আমি পারবো। আর এমনই কি বা নেবার আছে, ও হয়ে যাবে এখন। বললাম, কিন্তু টাকা কড়িরও তো প্রশ্ন আছে। তার জন্য আটকাবে না। এসব দেশ গাঁ জায়গা, আমরা ব্যাংকে টাকা রাখি না। 2-4 টাকা যা আছে তা বাড়িতেই আছে, খালি চল। বললাম, চল তাহলে। কোথায় যাবি? একটু না ভেবে বিরজা বলল, কাশিতে। খুব দেখার ইচ্ছে ছিল, এ সুযোগে হয়ে যাবে। তারপর একটু চুপ করে থেকে আবার বলল, তারপর ধর সত্যি যদি না ফিরি, তাহলে হিন্দুর ছেলে কাশিতে অন্তত মরতে পারবো। সারা রাত্রি তোড়জোড় করে পরের দিন সত্যিই আমরা কাশিতে রওনা দিয়ে দিলাম। বিরজার স্ত্রীকে আসল কারণ জানানো হলো না। দুই বন্ধুর হঠাৎ বেড়াতে যাওয়ার শখ হয়েছে, সেই কথাই তাকে বলা হলো। যাওয়ার পথে নিবারুণ রায়, বিরজার দুঃসম্পর্কের মামা, তাকে ঠিকানা দিয়ে দিল বিরজা। বলল, দিয়ে রাখি ঠিকানা, বলা যায় না, যদি কোনো দরকারে লাগে। আমার এক চেনা ভদ্রলোকে অনেক দাহান আছে কাশির এক আশ্রমে। সেখানে ওর আগের বার তুই আমি কাশি গিয়ে উঠেছি, এবারেও সেখানে থাকবো ঠিক করেছিলাম। তারই ঠিকানা। তখনও জানি না যে ঠিকানা সত্যি দরকার পড়বে। অমাবস্যার দিনই সকালে কাশি পৌঁছলাম। গঙ্গা স্নান করে সেদিনই বাবা বিশ্বনাথের পুজো দেওয়া হলো। বেচারা বিরজার বউ জানে না স্বামী কেন এত তাড়াহুড়ো করে কাশি এসেছে। সে আনন্দ করে সব দিকে ঘুরে বেড়াচ্ছে। পাড়াগাঁয়ের বউ এর আগে বিশেষ বাইরে বেরোয়নি কখনো, সে তো খুব খুশি। বিরজা মাঝে মাঝে কাষ্ঠ হাসি হাসছে, কিন্তু সে হাসিতে কোনো রং নেই। সেদিন রাত্রিটা আমরা দুই বন্ধু এক জায়গায় বসে প্রায় জেগেই কাটিয়ে দিলাম। কিছুই ঘটল না, কিন্তু ভয়ঙ্কর সময়টা কেটে যেতে বিরজারও একটু মনে হলো বল ফিরে গেল। পরের দিন সকালে তাকে বেশ হাসি খুশি দেখলাম। এই করে নিরুপদ্রবে আরও 3-4টে দিন কেটে গেল। পঞ্চম দিনে বিরজাই আমাকে বলল, মনে হচ্ছে এ যাত্রায় বেঁচে গেলাম, বুঝলি? না, তীর্থস্থানে মাহাত্ম আছে, স্বীকার করতে হবে। সেই দিনই বিকেলে বসে আমি আর বিরজা গল্প করছি। মাটিতে বসে তরকারি করছে বিরজার বউ। হঠাৎ আশ্রমের অধ্যক্ষ জ্ঞানানন্দ ঘরে ঢুকে বললেন, মানে হঠাৎ ঢুকে পড়লাম, কিছু মনে করবেন না। অবশ্য বৌমা আমার মায়ের মতো। আপনাদের সঙ্গে একটু কথা ছিল যে। বললাম, আসুন আসুন, বসুন তো আগে, কি ব্যাপার? জ্ঞানানন্দ তার হাতে ধরা হলুদ রঙের এক টুকরো কাগজ আমাদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, বীরজাভূষণ কার নাম, একটা তার এসেছে। আশ্রমে তার এলে আমি সই করে নেই, পৌঁছে দেই। দেখুন তো কি খবর, কোনো বিপদ টিপদ নয় তো? বিপদ আর কি হবে, বিরজা তো সমস্ত পরিবার নিয়ে এখানে। তার খুলে বিরজার চোখ মুখ কেমন যেন হয়ে গেল।
আমি আর জ্ঞানানন্দ একসঙ্গে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কি খবর? বিরজা আমার দিকে তারটা বাড়িয়ে দিয়ে বলল, দাদা করেছেন, পড়ে দেখ। পড়ে দেখলাম। অম্বিকা ভূষণের করা তার বটে। বিশেষ কিছু লেখা নেই, শুধু বলা হয়েছে অবিলম্বে ফিরে এসো, বাড়িতে বিপদ। বিরজার দিকে তাকিয়ে বললাম, কি বিপদ মনে করছিস? তা কি করে বলবো, কিছু তো বলা হয়নি। তাছাড়া হঠাৎ দাদা, যার জন্য এত কাণ্ড, আমার মাথা গুলিয়ে যাচ্ছে যে। জ্ঞানানন্দ বুদ্ধিমান মানুষ, বিরজার কথার ধাঁচে বুঝলেন কোথাও কোনো গোলমাল আছে। একটু কেশে গলা পরিষ্কার করে বললেন, আমি তাহলে যাই, হ্যাঁ, একটু কাজ আছে। কি ঠিক করবেন জানাবেন আমাকে। তিনি চলে যেতে বললাম, কি করবি? বিরজা বলল, চল ফিরি, নিশ্চয়ই কিছু গুরুতর আছে, না হলে দাদা তার করতেন না। ট্রেনে আসতে সমস্ত পথ বিরজা বলল, রক্তের টান, বুঝলি, দাদা ভুল বুঝতে পেরে আমাকে আবার ডেকেছে। আমি তার কথার কোনো উত্তর দিইনি তখন, কারণ হঠাৎ আমার মনের মধ্যে আবার সেই পুরনো অমঙ্গলের ধ্বনি বেজে উঠেছে, যেন অবলম্বে একটা অশুভ কিছু ঘটতে চলেছে। এর ওপর বিরজাকে আর কিছু বলে ভয় দেখিয়ে লাভ নেই, কিন্তু আমি জানি কিছু একটা ঘটবেই বা ঘটছে। আমার এই অনুভূতি মিথ্যা হয় না, হলেও তাই। গরুর গাড়ি থেকে স্টেশন থেকে একেবারে অম্বিকা ভূষণের বাড়ির সামনে এসে নামা হলো। মালপত্র গাড়িতে রেখে আমরা ঢুকলাম বাড়িতে। চারিদিকে কেমন একটা থমথমে ভাব, বাইরের ঘরে কেউই নেই। বিরজা অন্দরের দিকে পা বাড়াবে এমন সময় স্বয়ং অম্বিকা ভূষণ এসে ঘরে ঢুকলে। বিরজা নিচু হয়ে তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বলল, কি হয়েছে দাদা, তার করেছ কেন? উত্তরে অম্বিকা ভূষণ ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কি হয়েছে দাদা, অমন করছো কেন? সন্তুর খুব অসুখ বিরু, আর আর বুঝি রাখা যায় না। শম্ভু অম্বিকা ভূষণের বড় ছেলে। বিরজা অবাক হয়ে বলল, কি হয়েছে সন্তুর? অম্বিকা ভূষণ কপালে আঘাত করে বললেন, সব আমার দোষ, আর কারো কোনো পাপ নেই। সব আমার দোষ নেই বাইরে, আমার নিজের দোষে আমি পুত্র শোক পেতে চলেছি। আহা, শান্ত হও দাদা, সব ঠিক হয়ে যাবে, অস্থির হয়েও না। বিরজা স্ত্রী তক্ষুনি অন্দরে চলে গিয়ে শম্ভুর পায়ের কাছে বসলো। আমার বুদ্ধি বোধ হয় কিছু স্থির ছিল। আমি দুই ভাইকে ধরে বসালাম, বললাম, কি হয়েছে খুলে বলুন তো। অম্বিকা ভূষণ কাঁদছিলেন। বিরজা পাশে বসে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। বেশ দৃশ্যটা, দুই ভাইয়ের বিবাদের স্রোতে ভেসে গিয়েছে। আমার প্রশ্ন শুনে অম্বিকা ভূষণ মুখ তুলে তাকালেন, বললেন, নিজের মুখে স্বীকার করলে পাপের বোঝা হালকা হয়, তাই কোনো কিছু না লুকিয়ে বলছি। বীরু, বীরু, তোর সর্বনাশ করার জন্যে আমি এক তান্ত্রিকের পরামর্শে ওই শ্বেত বগলার পুজো করেছিলাম, আর সে পুজোয় আমি বললাম, এই অংশটা বাদ দিয়ে বলুন, এটা আমি আগেই টের পেয়ে বীরজাকে বলেছি। অম্বিকা ভূষণ একবার আমার দিকে তাকালো, তারপর বললেন, ও জানতেন তাহলে। যাই হোক, পুজোর পরে হোম করে সেই হোমের ছাই নিয়ে বীরুর বাড়িতে ফেলবার দরকার ছিল। বেটা তান্ত্রিক এই কাজটা আমাকেই করতে বলল। কি আর বলবো, তখন শয়তান আমার বুদ্ধি কেড়ে নিয়েছিল। এই সময় বীরু কাশিতে, বাড়ি ফাঁকা, কাজেই আমিও ভাবলাম সুবিধেই হলো। অমাবস্যার দিন প্রায় সারা রাত্রির পুজো হলো। হোম শেষ হতে হতে
শেষ রাত্রির কলা পাতায় মুড়ে খানিকটা ছাই আমার হাতে তুলে দিয়ে তান্ত্রিক বলল, যাও, সাবধান, অন্য কোথাও যেন না পড়ে, তাহলে এই সর্বনাশ। তখনও ভোর হতে দেরি আছে। বীরুর বাড়ির পাঁচিলের পাশে গিয়ে দাঁড়ালাম। হাতে আমার কলা পাতায় মোড়া উমের ছাই। পাঁচিল ডিঙিয়ে সেটা সব শুদ্ধ ছুঁড়ে ফেলতে যাব ওর বাগানে। কি বলবো মশাই, একটু মেঘ নেই বা ঝড়ের চিহ্ন নেই কোথাও, অথচ প্রচন্ড একটা বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। ততক্ষণে আমিও সেটা ছুঁড়ে দিয়েছি হাত থেকে। আমার চোখের সামনে বাতাসের মুখে উড়ে গিয়ে তা পড়লো আমারই বাড়ির উঠোনে। তখনই দৌড়ে গিয়ে উঠোন থেকে সবটুকু ছাই নিকিয়ে তুলে নিলাম, কিন্তু তা থেকে আর ভাব যায়। গত পরশু থেকে সন্তু বাবা আমার কেবলই রক্ত বমি করছে। বিরজা ব্যস্ত হয়ে বলল, কোন ডাক্তার ডেকেছো? কোনো ডাক্তার কি বাকি আছে? বিকেলে এই সদর থেকে বড় ডাক্তার এসেছিলেন। নিবারণ কলকাতা গিয়েছে মর্গান সাহেবকে আনতে। কাল সকাল নাগাদ এসে পৌঁছবে মনে হয়। বিরজা উঠে পড়ে বলল, চলো দাদা, ভিতরে জন্তুকে গিয়ে দেখি। বললাম, আমি কি একবার যেতে পারি? অম্বিকা ভূষণ বললেন। হ্যাঁ, আসুন না, আসুন। তারপর বিরজার হাত দুটো ধরে বললেন, ভাই, আমি যা করবার তা করেই ফেলেছি। তুই তুই কোনো রাগ পুষে রাখিসনি। তুই আমার সন্তুকে আশীর্বাদ কর। বিরজা কেঁদে ফেলে বলল, অমন করে কেন বলছো দাদা? জন্তু তো আমার নিজের ছেলের মতো। সকাল হওয়ার আগেই নিবারণ রায় মর্গ্যানকে নিয়ে পৌঁছলেন। শেষ রাতের ট্রেনে এসেছেন। স্ট্যানলি মর্গান রুগী দেখে বললেন, This could be peritonitis. If it's been ruptured, then I'm afraid the boy's not going to survive. If he gets a little better, we need to bring him to Calcutta for an operation. পরের কথা সংক্ষেপে বলি। শম্ভু বেঁচে উঠেছিল। আমাদের সবার মিলিত প্রার্থনার জোরেই হোক বা অম্বিকা ভূষণের অনুতাপে ঈশ্বর দয়া করার জন্যই হোক, শম্ভু 3 দিনের দিনে একটু ভালো হয়ে উঠল। ডাক্তার মর্গ্যান নিজে তার অপারেশন করেন। সে ভালো হয়ে ওঠে। 2 ভাইয়ের ঝগড়াও চিরকালের জন্য মিটে যায়। কিন্তু তান্ত্রিক প্রক্রিয়ায় অপরের ক্ষতি করতে গিয়ে মানুষ নিজের কি বড় বিপদ ডেকে আনতে পারে দেখলে তো। বোধহয় ভগবানই অম্বিকা ভূষণকে একটু শাস্তি দিতে চেয়েছিলেন। নইলে সামান্য বাতাসের চিহ্ন নেই কোথাও, এমন কি করে হবে? কিশোরী বলল, সে তান্ত্রিকের কি হলো? সে পরের দিন লোটা কম্বল নিয়ে কাউকে কিছু না বলে ভেগেছিল। প্রাণের ভয় সবারই আছে তো। কিশোরী বলল, জন্তুর অসুখের ব্যাপারটা কাকতালীয় তো হতে পারে। তারানাথ কড়া চোখে তাকিয়ে বলল, পাষণ্ড কোথাকার। আর যদি কখনো তোমাদের কোনো গল্প বলেছি। শেষ হলো তারানাথ তান্ত্রিক গল্প শ্বেত বগলা। লেখক তারাদাস বন্দ্যোপাধ্যায়। আজ এ পর্যন্তই। ফিরছি আমরা পরের সপ্তাহে। ধন্যবাদ।